স্লাইড 11 এর লাস্ট 18 পেজ আমাদের বাকি আছে যে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং এর। তো এখানে সাসপেন্ডিং, রিজিউমিং অ্যান্ড স্টপিং থ্রেডস এগুলো আর কি আগে ইউজ হইতো, এগুলো আমরা বর্তমানে ইউজ করি না। ডেপ্রিকেটেড এগুলো আর কি যে রিমুভ করে দেওয়া হবে। সাসপেন্ড হচ্ছে আমরা কি একটা থ্রেড একটা ফাইল ইউজ করতেছে, আমরা সাসপেন্ড করলাম, অন্য থ্রেড ওয়েট করতেছে। তো অন্য থ্রেড ওয়েট করতেছে এটাও আমরা সাসপেন্ড করে রেখে দিলাম, তো একটা ব্লক বা ডেডলক সিস্টেম হয়ে যেতে পারে এমন। তো এরকম সরাসরি সাসপেন্ড যেটা আগে ইউজ হইতো আর কি, এইটা সেফ না। রিজিউম হচ্ছে কখন রিজিউম হবে, এটা আনপ্রেডিক্টেবল, অর্থাৎ টাইমিং ইস্যু হইতে পারে। এই রিজিউম করে মানে এইটা দিলে আর কি অ্যাকচুয়ালি যে কখন নতুন করে ওই থ্রেডটা চালু হবে এটার কোনো টাইমিং এর ঠিকঠাক থাকে না, যার কারণে এইটাও আনসেফ। আর স্টপ হইতেছে আমি একটা হঠাৎ স্টপ করে দিলাম, এইটা করলে হয় কি আমাদের প্রোগ্রাম ওই আবার সেই ক্যালকুলেশন বা কিছু জিনিস মিস্টেক হয়ে যেতে পারে এমন, যে রিসোর্স প্রপারলি রিলিজ হয় না, ডাটা ইনকনসিস্টেন্ট হয়ে যায়। লাইক ওই যে আমরা মানে ব্যাংকের হিসাবের একটা কোড দেখছিলাম না, তো হঠাৎ স্টপ হয়ে গেলে কি হবে, টাকা কাটা গেছে বাট অ্যাড হইলো না, এমন কিছু হইতে পারে, এইসব সমস্যা হইতে পারে। অর্থাৎ পুরোপুরি কাজ শেষ হওয়ার আগেই স্টপ হয়ে যাইতে পারে। তো এই সমস্যাগুলো আছে যার কারণে এগুলা আগে থ্রেডের পার্ট ছিল, এগুলো ডেপ্রিকেটেড ফর রিমুভাল, অর্থাৎ এগুলো রিমুভ করে দেওয়া হবে। শিডিউলড ফর ডিলিটেশন এন্ড মাস্ট নট বি ইউজ, এগুলো ইউজ করা উচিত না আর কি। আর সেই যে এখানে বলা হচ্ছে সাসপেন্ড কি, থ্রেড মে হোল্ড ক্রিটিক্যাল লক্স ইফ সাসপেন্ডেড লক্স আর নট রিলিজড। অর্থাৎ তারা লক রিলিজ করে না, সাসপেন্ড মানে সে পজ হয়ে আছে। লক রিলিজ করা মিন্স ওই যে আমরা তো জানি কি মানে একটা থ্রেড চালু থাকলে কি সে লক, তার কাছেই লক ধরা থাকে, অন্য সবাই ওয়েট করে। লক যার কাছে থাকবে সে লক রাখবে এবং নিজে কাজ করবে। এখন পজ করে রাখলে সে লকও ছাড়ে না, আবার নিজে পজ হয়ে থাকে। এমন হলে কি হয়, একটা ক্রিটিক্যাল লক বা ডেড লক সিস্টেম হয়ে যেতে পারে। আদার থ্রেডস ব্লক ফর এভার, পসিবল ডেড লক, সিস্টেম ইনস্টেবিলিটি। তো এই সমস্যাগুলো আছে সাসপেন্ডের ক্ষেত্রে। রিজম হচ্ছে ডাজ নট ডিরেক্ট কজ ইস্যুস বাট ডিপেন্ডস অন সাসপেন্ড। অর্থাৎ এই যে আমি সাসপেন্ড করে রাখছিলাম, কখন যে এটা ঠিক হবে বা কোন সময় চালু হবে ঠিকঠাক টাইমিং এর কোনো বিষয় নাই, যার কারণে সাসপেন্ডও আনসেফ। আর স্টপ ডেঞ্জারাস ক্যান, থ্রেড সাপোজ থ্রেড একটা ক্রিটিক্যাল ডাটা মডিফাই করতেছে, হঠাৎ স্টপ দিয়ে একদম ইমিডিয়েটলি স্টপ করে দেওয়া হয়েছে, মানে প্রোগ্রামটা কি তার কাজ শেষ করছে নাকি করে নাই এমন কিছু চিন্তা ভাবনার কোনো দেখাই নেই, এখানে জাস্ট সরাসরি স্টপ করে দিছে। তো যার কারণে লক রিলিজ অটোমেটিকলি, ডাটা মে বি লেফট ইনকনসিস্টেন্ট বা করাপ্ট স্টেট, অর্থাৎ ডাটা প্রসেসিং পুরোপুরি হওয়ার আগেই স্টপ করে দিছে। তো এইসব সমস্যা হইতে পারে। তো মডার্ন সেফ অ্যাপ্রোচ কি, আমরা ওইগুলা ইউজ করি না। আমরা কি করি, প্রথমত রান ইউজ করি প্রত্যেকটা স্টেট চেক করার জন্য, বা ফ্ল্যাগ ভেরিয়েবল ইউজ করি। অর্থাৎ ফ্ল্যাগ ভেরিয়েবল বলতে আর কি আমরা একটা বুলিয়ান ভ্যালু মানে ভেরিয়েবল রাখতে পারি যে এটা কি আসলেই শেষ হইছে, মানে প্রোগ্রামের কাজ কি শেষ হইছে নাকি হয় নাই, এরকম চেকিং এর জন্য আর কি। মানে লাইক প্রোগ্রাম শেষ হইলে আমি বললাম ফ্ল্যাগের মান ট্রু, তো এরপরে যা চেক করলাম ফ্ল্যাগ কি আসলেই ট্রু, তাইলে প্রোগ্রাম শেষ, তাইলে এখন স্টপ করি, আর নাইলে স্টপ না। এরকম আর কি একটা চেকিং স্টেট এই ফ্ল্যাগ ভেরিয়েবলের মাধ্যমে চেক করা যায়। লাইক এই যে এরকম যে একটা রানেবল ইমপ্লিমেন্ট করা হয়েছে মাই থ্রেড নামক ক্লাস। তো প্রথমত এই যে বুলিয়ান রানিং নামে একটা ভেরিয়েবল নিছে যার মান রাখছে ট্রু। এখন আমরা এই যে আমাদের রান ফাংশন চালানো হয়েছে, হোয়াইল রানিং অর্থাৎ যতক্ষণ পর্যন্ত, এই হোয়াইল রানিং মিন্স শুধুমাত্র রানিং লিখছে মিন্স এটা রানিং সমান সমান ট্রু, এইটার কথা মানে এটাই। তো যতক্ষণ পর্যন্ত রানিং এর মান ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। আর যখন স্টপ থ্রেড কল দেওয়া হবে, লাইক এই যে রানিং ইকুয়ালস টু ফলস, এই যে রানিংটারে ফলস বানাই ফেলছি না আমি, তার মানে কি এই যে হোয়াইল রানিং এইখানে যে চেক করতে যাবে তখন আর হোয়াইল রানিংটা স্যাটিসফাই করবে না।
তখন এটা ফলস হয়ে যাবে। অর্থাৎ একটা প্রসেস পুরোপুরি শেষ হওয়ার আগে এটা অবশ্যই কল হবে না, আর পুরা প্রসেস শেষ হবে, এটা কল হবে, দেন আবার রান কল দিলে তখন কি এই হোয়াইল রানিংটা আর ট্রু হবে না। তো সেই ক্ষেত্রে এটা প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে, এরকম আর কি। ইনস্টেড অফ থ্রেড টু স্টপ, লেট দ্য থ্রেড এক্সিট গ্রেসফুলি, ইউজ এ বুলিয়ান ফ্ল্যাগ আমরা ইউজ করতে পারি। এটার আর কি ফ্ল্যাগ বোঝাইছে, বুলিয়ান ফ্ল্যাগ মিন্স এই বুলিয়ান একটা ভেরিয়েবলের মধ্যে কিছু একটা রাখা। ইন্টারাপ্ট প্রিফার্ড মডার্ন টেকনিক, আচ্ছা হোয়াইল, এটা আর কি মানে শুধুমাত্র হোয়াইল রানিং দিয়ে যে চেক করা যাবে এমন না, আরো কিছু আছে। লাইক এই যে হোয়াইল থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট ইন্টারাপ্টেড, সামনে একটা আহ, আশ্চর্যবোধক সাইন আছে, এটা মিন্স নট, তাই না? এটা দিয়ে নট বোঝায়। অর্থাৎ যতক্ষণ না থ্রেড ডট কারেন্ট থ্রেড মানে কি বর্তমান থ্রেড ইজ ইন্টারাপ্টেড, যতক্ষণ না বর্তমান থ্রেড ইন্টারাপ্টেড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকুক। ইন্টারাপ্টেড না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে। যখনই এই কন্ডিশন আর স্যাটিসফাই করবে না, অর্থাৎ ডেটা ইন্টারাপ্টেড হয়ে গেছে, তখন স্টপড ভিয়া ইন্টারাপ্ট, এরকম আর কি। মানে আগে আমরা দেখলাম একটা রানিং স্টেট দিয়ে, বুলিয়ান রানিং দিয়ে আমরা চেক করতে পারতেছি যে প্রোগ্রাম শেষ হয়েছে নাকি হয় নাই। আর এইখানে বিল্ট ইন একটা চেকিং ফাংশন নট থ্রেড ডট কারেন্ট থ্রেড ইজ ইন্টারাপ্টেড দিয়েও আমরা চেক করতে পারতেছি এটা কি আসলেই স্টপ হয়েছে নাকি হয় নাই। এটা হলে কি ডেডলক প্রিভেন্ট হবে, ডাটা করাপশনও প্রিভেন্ট হবে, এবং কন্ট্রোল শাটডাউন, অর্থাৎ ঠিক কখন যায় এটা অফ হইতে হবে এরকম আমরা ঠিকঠাক কন্ট্রোল করতে পারবো। Obtaining a thread state, a thread can exist in several execution state during, আচ্ছা এটা হচ্ছে একটা থ্রেড কি বিভিন্ন স্টেটে থাকতে পারে না, মাত্র স্টার্টিং হইতে পারে, অর্থাৎ নিউ এ থাকতে পারে, রানেবল হইতে পারে, টার্মিনেটেড হইতে পারে, অর্থাৎ অনেকগুলা স্টেট হইতে পারে একটা থ্রেডের। তো সেই থ্রেড কারেন্ট থ্রেডটা পাওয়ার জন্য আমাদের একটা ফাংশন আছে গেট স্টেট, এটা মেবি আগে দেখছি নাকি খেয়াল নেই। টু চেক দ্য কারেন্ট স্টেট ইউজ থ্রেড ডট স্টেট গেট স্টেট ডিফাইন্ড ইন থ্রেড ক্লাস, অর্থাৎ আমরা সরাসরি এটা ইউজ করতে পারি, এটা আমাদের থ্রেড ক্লাসে বিল্ট ইন অবস্থায় আছে। রিটার্ন করে আমাদের ভ্যালু টাইপ থ্রেড ডট স্টেট, অর্থাৎ থ্রেড ডট স্টেট হইতেছে আমাদের অনেকটা এই ডেটা টাইপের মতো আর কি। আমরা একটা থ্রেড ডট স্টেট এরপর একটা ভেরিয়েবল নাম দেবো, এবং ওইটার মধ্যে আমাদের গেট স্টেটের মাধ্যমে আসবে আমাদের কাছে ভ্যালু, এটা কি নিউ নাকি রানেবল নাকি টার্মিনেটেড নাকি পজড, এরকম মানে অনেকগুলো আছে আর কি, যেগুলো আমাদের কাছে ফেরত আসবে। আমরা কোডে দেখব দ্য রিটার্ন ভ্যালু ইন্ডিকেটস দ্য থ্রেড স্টেট অ্যাট দ্য মোমেন্ট দ্য মেথড ইজ কল্ড, অর্থাৎ এই গেট স্টেট আমাদের শুধুমাত্র ওই মোমেন্টের, ঠিক ঠিক যেই মোমেন্টে আমি কল দিছি ওই মোমেন্টের স্টেটই আমাদের রিটার্ন করে সব সময়। মানে এটাও সেফ না অ্যাকচুয়ালি, কারণ যেটা রিটার্ন করছে ঠিক তার পর মুহূর্তেই, এক সেকেন্ডের মধ্যেও, এক সেকেন্ড এক মিলি সেকেন্ডের মধ্যেই তার স্টেট পরিবর্তন হয়ে যেতে পারে, মাত্রই রানেবল ছিল মাত্রই টার্মিনেটেড হয়েই যেতে পারে কোডের বাকি অংশের কারণে। তো এটা জাস্ট একদম যখন কল দেওয়া হয়েছে সেই মোমেন্টের স্টেট শুধুমাত্র। তো থ্রেড ডট স্টেট ইজ এন এনিমারেশন এনাম, আচ্ছা এটা চ্যাপ্টার 12 আমরা এনাম সম্পর্কে পড়বো। ইট রিপ্রেজেন্ট নেমড কনস্ট্যান্ট, অর্থাৎ যে নিউ রানেবল ব্লক ওয়েটিং টাইম ওয়েটিং টার্মিনেটেড এগুলা যে কোনো একটা আমাদের কাছে ভ্যালু রিটার্ন করে। দেখি এটা নিয়ে কোড মেবি আছে। আচ্ছা এই যে এটাই আমাদের কাছে কি একটা ক্লাস ক্রিয়েট করলাম, থ্রেডকে এক্সটেন্ড করছি, এই যে আমাদের রান মেথড যেখানে থ্রেড রানিং। তো আমাদের মেইন ক্লাসের মধ্যে আমি কি করছি, আচ্ছা এটা পরে এই অংশ এখন ক্লাস না। তো এখানে কি করা হয়েছে, মাই থ্রেডটি নিউ মাই থ্রেড একটা অবজেক্ট ক্রিয়েট করলাম মাই থ্রেডের। এবার আমি এই যে টি এর স্টেট এই থ্রেডটার
এখনকার স্টেট আমি জানতে চাই, তো প্রিন্ট করলাম টি ডট গেট স্টেট। এরপরে মানে সরাসরিও আমরা পারি, সরাসরিও টি ডট গেট স্টেট মানে প্রিন্ট করা যায়। আর আমি যদি চাই এটা স্টোর করতে, যে এই স্টেটটা এখন একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা হোক, সেই ক্ষেত্রে আমাদের ডেটা টাইপ হবে থ্রেড ডট স্টেট। এরপরে একটা ভেরিয়েবল নাম দিব, তারপরে টি ডট গেট স্টেট। অর্থাৎ এই গেট স্টেটের ভেরিয়েবল মানে ডেটা টাইপ হবে থ্রেড ডট স্টেট, এটা মাথায় রাখতে হবে। তো এখানে এটা প্রিন্ট হবে। তো যেহেতু এখানে কি থ্রেড আমরা এখন স্টার্ট করি নাই, তো অবশ্যই এটা নিউ আসার কথা, রান করলে দেখবো নিউ আসতেছে। এরপরে এই যে টি ডট স্টার্ট, এটা স্টার্ট করা হয়েছে। এবং এইখানে যদি আমরা প্রিন্ট করি, এটা কি রানেবল অবস্থায় আছে, যেহেতু স্টার্ট করা হয়েছে। তো আমরা যদি এখন এটা রান করে দেখি, যে ফার্স্টে নিউ, এরপরে রানেবল থ্রেড রানিং। তো এটাই থ্রেড স্টেট আছে অনেকগুলা, যেগুলো কি ব্লকটা আমাদের কি করে, একটা থ্রেড সাসপেন্ড করছে এক্সিকিউশন বিকজ ইট ইজ ওয়েটিং টু অ্যাকুয়ার এ লক। অর্থাৎ এটা থ্রেড সাসপেন্ড হয়েছে আর অন্যগুলা ওয়েটিং করে আছে লক অ্যাকুয়ার করার জন্য। এ থ্রেড দ্যাট হ্যাজ নট বিগান এক্সিকিউশন, সেটা হচ্ছে নিউ, একদম এক্সিকিউশনে শুরু করে নাই। এ থ্রেড আইদার ইজ কারেন্টলি এক্সিকিউটিং অর উইল এক্সিকিউট ইফ ইট গেইনস অ্যাক্সেস টু সিপিইউ। এই যে মাত্র আমরা রানেবল যেটা দেখলাম আর কি, যেটা হয় এখন চলতেছে অথবা সিপিইউ পাইলেই চলবে, এমন অবস্থা হচ্ছে রানে। আর টার্মিনেট হইতেছে একটা থ্রেডের এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে টার্মিনেটেড। টাইম ওয়েটিং, ওই যে আমরা স্লিপ দেখছি না, একটা থ্রেড সাসপেন্ড করলাম, আমরা একটা নির্দিষ্ট টাইম সেট করে দিলাম, স্লিপের মধ্যে কত মিলি সেকেন্ড আমরা স্টপ করতে চাই এটা আমরা দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের টাইম ওয়েটিং। আমাদের ওই যে ওয়েট জয়েন এগুলো ছিল, এগুলো অনেকটা টাইম আউট ভার্সনই। ওয়েটিং হচ্ছে কি আমাদের এক্সিকিউশন সাসপেন্ড করে রাখে, কিছু অ্যাকশন পর্যন্ত এটা সাসপেন্ড করা হয়। ফর এক্সাম্পল, ইট ইজ ওয়েটিং বিকজ অফ কল টু নন টাইম আউট ভার্সন, ওয়েট অর জয়েন, মানে এগুলো আর কি নন টাইম আউট ভার্সন, বাট ওই টাইম ওয়েটিং এরই একটা ভার্সন বোঝানো হয়েছে। ওয়েট বা জয়েনে তো আমরা কোনো নির্দিষ্ট টাইম দিয়ে দেই না। জয়েন ওয়েট এগুলো কি অন্য একটা থ্রেড কমপ্লিট হইলে পরে এর কাছে আসে, এমন একটা ওয়েটিং ভার্সন দেওয়া থাকে। এই যে থ্রেড স্টেট ডায়াগ্রাম আমরা যা পড়লাম এখানে এটাই আছে। নিউ থেকে কি হতে পারে, নিউ থেকে থ্রেড স্টার্ট হলে সে রানে বলা যাবে। রানেবল অবস্থা থেকে কি হয়, যদি একটা লক পাওয়ার জন্য ওয়েট করে, সেটা ব্লকড হয়ে যায়। আর লক যদি সে পেয়ে যায়, তাহলে সে আবার রানেবল স্টেটে চলে আসে। রানেবল থেকে কি থ্রেড ইন, আচ্ছা এটা পরে। রানেবল থেকে যদি ওয়েটিং থাকে, আমরা যদি ওয়েট করাই, তাহলে কি যে ওয়েটিং অর টাইম ওয়েটিং, ওয়েট শেষ হইলে আবার সে রানেবল স্টেটে ফেরত আসবে। আর থ্রেড যদি ইন্ড হয়ে যায়, তাহলে কি প্রোগ্রাম টার্মিনেটেড হয়ে যাবে। আর আমরা যে স্টেট পাইলাম, এটা এরকম কম্পেয়ারও করা যায়, যে এই যে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম না থ্রেড ডট গেট স্টেট, তো সেইটা ইকুয়ালস ইকুয়ালস টু থ্রেড স্টেট ডট রানেবল কিনা, এরকম আমরা চেক করতে পারি, অর্থাৎ কম্পেয়ার করা যায়। আমরা এই যেটা আমি তখন কমেন্ট আউট করছিলাম, এই যে তখন যে স্টেটটা পাইছি এটা কি আসলেই নিউ কিনা, অর্থাৎ এই যে টিএস এর মধ্যে কি আমি বর্তমান স্টেটটা রাখছি এবং এইটা কি থ্রেড ডট স্টেট ডট নিউ এর সমান কিনা। তাইলে এই যে নিউ ডাব্লিউ ডাব্লিউ সাপোজ এটা প্রিন্ট করবে, আর এইখানে এসে যদি এটা এই স্টেটটা রানেবল কিনা, তাহলে রানেবল ইয়ে অনেকগুলো দিয়ে দিছি, এগুলো প্রিন্ট করবে আর কি। মানে এই যে কম্পারিজন আমাদের ঠিকঠাক হইতেছে, এইভাবে কম্পেয়ার করা যায়। ইম্পর্টেন্ট লিমিটেশন, আচ্ছা এখানে লিমিটেশন কি, ওই যে আমি তখন বলছি যে থ্রেড স্টেট কি ইমিডিয়েটলি আফটার কলিং দ্য গেট সেট, তখনের স্টেটটাই ই করে, অর্থাৎ দেয়ারফর দ্য রিটার্ন স্টেট মে কুইকলি বিকাম আউটডেটেড, অর্থাৎ যেটা আমার রিটার্ন করছে সাথে সাথেও এটার স্টেট চেঞ্জ হয়ে যাইতে পারে। তো যার কারণে এটা এখনই আমার কাছে যে স্টেটটা আসছে, ঠিক তার 1 মিলি সেকেন্ড পরে যে এই স্টেটই থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। যার কারণে এটা সিঙ্ক্রোনাইজেশন লজিকে ইউজ করা হয় না। গেট স্টেট মেইনলি ইউজ হয় ডিবাগ করার জন্য, অর্থাৎ আমি ডিবাগ করতে পারি যে আমার এখন থ্রেডটা কোন স্টেটে আছে, আমার কোড ডিবাগে ইউজ হয়, মনিটর করতে
অ্যানালাইজ বা রান টাইম বিহেভিয়ার চেক করতে এগুলো আর কি ইউজ করা হয়, বাট থ্রেড কন্ট্রোলের জন্য এটা সেফ না। হোয়াট ইজ ফ্যাক্টরি মেথড? ফ্যাক্টরি মেথডটা হইতেছে অনেক না এই আমাদের ফাংশনের মতোই, that returns an object declared as static, commonly purpose, set initial state, specific type। এটা হচ্ছে আমাদের অনেকটা ফাংশনের মতোই, মেবি আমার কাছে আছে। হ্যাঁ, তো এটা এই ফ্যাক্টরি মেথড বলে। একটা ক্লাস ক্রিয়েট করা হলো স্টুডেন্ট নামে, যেখানে স্ট্রিং নেম আছে, ইন্ট এজ আছে। তো এই যে এগুলো কি আমাদের স্ট্যাটিক। তো স্ট্যাটিক ক্রিয়েট স্টুডেন্ট, স্ট্যাটিক স্টুডেন্ট মানে এই ক্লাস টাইপেরই স্টুডেন্ট ক্রিয়েট স্টুডেন্ট নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম আরো, যেখানে কি করছি ভেরিয়েবল হিসেবে স্ট্রিং নেম আর ইন্ট এজ নিছি। ওইখানে কি করবে, এইটারে যদি আমি কল দিই একটা নতুন স্টুডেন্ট এস, অর্থাৎ এই ক্লাসের নতুন একটা ভেরিয়েবলে নতুন অবজেক্ট তৈরি করে দিবে, এবং সেই অবজেক্টের মধ্যে যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল আছে, এই নতুন স্টুডেন্টের এজ ডট নেমে নেম বসাই দিবে, এজ ডট এজে এজ বসাই দিবে এবং সেটা রিটার্ন করে দিবে। আর এটা হচ্ছে একটা ডিফল্ট স্টুডেন্ট ক্রিয়েশন আর কি, এখানে কোনো ভ্যালু পাঠানো হবে না। যদি এরকম কোনো ডিফল্ট স্টুডেন্ট ক্রিয়েট হলে নেম হয়ে যাবে আননোন আর এজ হয়ে যাবে 18। এই যে স্টুডেন্ট, সাপোজ আমি মেইন থেকে কি আমি কিছু স্টুডেন্টের তথ্য ইনপুট দিতে চাই, কিছু স্টুডেন্টের তথ্য ইনপুট দিতে চাইলে এই যে স্টুডেন্ট S1 মানে ওই ক্লাস স্টুডেন্ট টাইপ রাখলাম আমি, ডেটা টাইপ S1। S1 ভেরিয়েবলের মধ্যে আমি কি রাখতে চাইতেছি, স্টুডেন্ট ডট ক্রিয়েট স্টুডেন্ট রহিম 20। তো এই যে নাম পাস করলাম, 20 পাস করলাম, ওইখানে কি আমাদের একটা নিউ ওই স্টুডেন্ট টাইপের ভেরিয়েবলের মধ্যে কি নাম আর এস বসায়ে সে রিটার্ন করে দিচ্ছে, এবং S1 এর মধ্যে সেটা চলে আসতেছে, S2 এর মধ্যে ওইভাবে চলে আসতেছে। S3 তে আমরা এই যে ডিফল্ট স্টুডেন্ট ক্রিয়েট করছি, যেখানে আমাদের কোনো ভেরিয়েবল পাস করা হয়নি, তো সেই ক্ষেত্রে আননোন আর 18 হবে। এখন যদি আমি সবগুলার নেম আর এস প্রিন্ট করি, তো সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, যে রহিম 20, করিম 22, আননোন 18। মানে এটা জাস্ট একটা নর্মাল ফাংশন টাইপই, যে আমি ভ্যালু পাস করে দিছি, ও সেটা বসাইতেছে এবং আমার সেটা রিটার্ন করে দিতেছে। ফ্যাক্টরি মেথড কি, নিজে একটা থ্রেড অবজেক্ট ক্রিয়েট করে, স্টার্ট অন থ্রেড রিটার্নস অবজেক্ট, ক্রিয়েট প্লাস স্টার্ট ইন অন কল। অর্থাৎ আমি এটারে ক্রিয়েট অ্যান্ড স্টার্ট এখানে কল দিছি, সে কি একটা অবজেক্টও ক্রিয়েট করতেছে, তারপরে থ্রেড স্টার্ট করতে পারে এবং সেটা রিটার্নও করতে পারে। এগুলো ফ্যাক্টরি মেথডের কাজ, বিস্তারিত তেমন নাই। ট্রেডিশনাল অ্যাপ্রোচ, নিউ থ্রেড, তারপরে ওইটা ডট স্টার্ট। আচ্ছা, এটা হচ্ছে আর কি যে আমরা যে ট্রেডিশনালি মেইন থেকে স্টার্ট করি, তো এইখানে সেখানে এখানে কি করা হয়েছে, একটা নিউ থ্রেড নামক ক্লাস বানাইছি, রানেবল ইমপ্লিমেন্ট করছি আমরা। থ্রেড টি ভেরিয়েবল রাখলাম, নিউ থ্রেড এটার একটা কনস্ট্রাক্টর রাখছি, টি সমান নিউ থ্রেড দিস, আর এই যে নাম দিয়ে দিছি কি ডেমো থ্রেড। এগুলো মনে আছে আই গেস, যে আমরা রানেবল ইমপ্লিমেন্টের ক্ষেত্রে রুলস এগুলা, যে নিউ থ্রেড ক্রিয়েট করা লাগে, যেখানে এই পাশে পাঠাইতে হয় আমাদের কোনটার জন্য থ্রেড ক্রিয়েট করতে চাই, আর এটা ডেমো থ্রেড, যেহেতু এটা আমরা রানেবলের মধ্যেই সরাসরি করতেছি, যা দিস দিলে হইতেছে যে নিউ থ্রেডেরই করতেছি আমরা। আর এই যে আমাদের রানেবল, রানেবল বা আমি ক্লাস এক্সটেন্ড করি যেটাই করি না কেন, সবগুলোর মধ্যে কি আমাদের রান ফাংশন দেয়া লাগে, তো এটা দিলাম। আর এদিক দিয়ে কি হবে, নিউ থ্রেড ক্রিয়েট অ্যান্ড স্টার্টে যে আমরা একটা ফ্যাক্টরি মেথড ক্রিয়েট করলাম, তো নিউ থ্রেড মাই থ্রেড, নিউ মাই থ্রেড, অর্থাৎ এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, মানে এই ফ্যাক্টরি মেথডের মধ্যে আমি যে অবজেক্ট ক্রিয়েট করতেছি, এবং ওই মাই থ্রেড ডট টি ডট স্টার্ট, এই যে আমি টিটা থ্রেড টি রাখছিলাম, এটা স্টার্টও করে দিতেছি এবং রিটার্ন মাই থ্রেড করতেছি। অর্থাৎ মেইন থেকে যখন আমি এই যে কল দিছি, যে আমি এইখানে অবজেক্ট ক্রিয়েট করি নাই, কিন্তু আমরা নর্মালি কি মেইনের মধ্যেই অবজেক্ট ক্রিয়েট করি এই থ্রেডের, বাট এখানে অবজেক্ট ক্রিয়েট না করে কি আমি জাস্ট এই ফ্যাক্টরি মেথডে পাঠিয়ে দিছি,
ওইখান থেকে অবজেক্টও ক্রিয়েট হইতেছে, থ্রেডকে স্টার্টও করতেছে এবং পরে মাই থ্রেড রিটার্ন করে দিতেছে। অর্থাৎ জাস্ট একটু কাজ সিম্পল করছি আমরা, যে বারবার এখানে সাপোজ আমার অনেকগুলা থ্রেড ক্রিয়েট করতে হবে, তো আমাদের বারবার এখানে নিউ থ্রেড করতে করতে যাইতে হবে না। তো এইগুলার কারণে কি আমরা ফাংশন বা মেথড ইউজ করি আমাদের কাজ ইজি করার জন্য, যে আমরা এই ফ্যাক্টরি মেথডের মধ্যে কি করে দিছি, ওইখানে পাস করে দিছি একবারে আমাদের স্টার্টও করবে, অবজেক্ট করবে, স্টার্ট করবে, সব করে দিব এখান থেকে। তো এই আর কি, এখানে রান দিলে কি আর থ্রেড ইজ রানিং আসবে, আগে মেইন থ্রেড এন্ড আসবে। তো এই মেইনের মধ্যে আছে, তো এটাই আগে সিপিইউ পাইতেছে, তো মেইন থ্রেড ইজ আর থ্রেড ইজ রানিং এটা যাবে। আর এটাই শুধু এভাবেও লেখা যায়, অর্থাৎ আমি যদি স্টোর করতে না চাই, লাইক এখানে তো এই যে নিউ থ্রেড টি ডট স্টার্ট, এগুলা কি আমরা মাই থ্রেড নামক এটার মধ্যে স্টোর রাখছি, তো এখানে স্টোর রাখতেছে না, এইখানে জাস্ট নিউ থ্রেড ডট টি ডট স্টার্ট এখান থেকে জাস্ট রান করে দিছে এবং নিউ থ্রেডটা এন্ট্রি রিটার্ন করে দিছে। এটা জাস্ট কিছুই না, সিম্পল, আমাদের জাস্ট এই স্টোর লাইনটা বাদ দিছে, তো এটা তেমন নেসেসারি না। ইউজিং ফ্যাক্টরি মেথড ক্লিন আর সিঙ্গেল স্টেপ থ্রেড ক্রিয়েশন, অর্থাৎ আমাদের কাজ কমায় দেওয়া হয়েছে। আর এই যে আমরা যদি কোনো রেফারেন্স রাখতে না চাই, সরাসরি কি শুধুমাত্র কিছু স্টোর না করে জাস্ট নিউ নিউ থ্রেড টি ডট স্টার্ট এইভাবে আমরা রাখতে পারি। ফ্যাক্টরি মেথড ইজ অফেন প্রিফার্ড ডিজাইন। আর আর এই যে ইন রিয়েল অ্যাপ্লিকেশন ইউ ইউজুয়ালি নিড কি থ্রেড রেফারেন্স আমাদের অ্যাকচুয়ালি লাগবে, সো এই ফার্স্ট এইটাই আমাদের আসলে ইউজেবল, বাকি এটা আপনার কাজের না। যাই হোক, এটা ছিল একদম আমাদের কি মাল্টি থ্রেডেড প্রোগ্রামিংয়ের লাস্ট 18 পেজ। তো আমরা নেক্সটে এনামের স্লাইড নিয়ে আসবো। আপাতত আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।